আমি যে ঘটনাটা বলবো এটা আমার দাদুর কাছ থেকে শুনেছি। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। দাদু আমাদের যেভাবে বলেছে আমি সেভাবেই বলছি। ঘটনাটা হলো দাদুর শালার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। দাদুর শালার আসল নামটা বলছি না, মনে করি তার নাম করিম। সময়টা 1970-এর দিকে। আমার দাদু বিয়ে করেছিল আমাদের পাশের গ্রামে। দাদুর শালার খুব মাছ ধরার শখ ছিল, তাই তিনি জাল নিয়ে নদীতে মাছ ধরতে যেতেন প্রতিদিন। একদিন মাছ মারতে মারতে অনেক রাত হয়ে যায়, আনুমানিক 12টা অথবা 1টার মতো। সেদিন মাছও পড়ছিল অনেক বেশি, তাই বাড়ি আসার কথা তিনি ভুলেই গেছেন। এক সময় মাছ ধরতে ধরতে নদীর পাড় দিয়ে অনেক দূরে চলে যায়। সেখানে সামনে একটা গেট, মানে বিলের পানি নদীতে যাওয়ার জন্য যেটা বানানো, ওইখানে গিয়ে যেই নদীতে মাছ ধরার জন্য জাল ফেলে, সেই জালটা কিছু একটাতে আটকে যায়। পরে পানিতে নেমে অনেক কষ্ট করে জালটা ছাড়ায়। তারপর যখন পানি থেকে উঠে আসে তখন নদীর দিকে চোখ যায়, দেখে কেউ একজন বসে বসে তাকে দেখছে। সে মনে করলো হতে পারে কোনো ঘরের লোক হবে। সে লোকটাকে ডাকে, কিন্তু লোকটা কোনো উত্তর না দিয়ে বা কোনো কথা না বলে উঠে অন্যদিকে চলে যায়। করিম কিছু না মনে করে বাড়িতে চলে আসে। পরের দিন রাতে আবারও জাল নিয়ে নদীতে যায়। সেদিনও অনেক মাছ পড়ছিল, রাতটাও তাই অনেক হয়ে যায়। পরে রাত হয় যখন সে চলে যাচ্ছে, ঠিক তখন পিছন থেকে একজন ডাক দেয়, করিম, এই করিম, কোথায় যাস? আজকে আর মাছ মারবি না? করিম কিছু না বুঝতে পেরে বলে, না, অনেক রাত হয়েছে, বাড়িতে যেতে হবে। তখন সেই লোকটা বলে, তুই মাছ না মারলে আমি খাবো কি? তুই মাছ মারবি আর আমি বসে বসে খাবো। করিম মনে করে কেউ আমার সাথে মজা করছে, কিছু না বলে হাসতে হাসতে চলে আসতে থাকে। কিছুক্ষণ পরে সামনে দেখলো পাহাড় সমান কিছু একটা দাঁড়িয়ে আছে। নদীর এপারে এক পা, নদীর ওই পারে আর একটা পা। সে রীতিমতো ভয় পেয়ে যায়। পরে সে তার হাতে কিছু মাছ দিয়ে দেয়। অবয়বটা বাকি মাছগুলোও চায়। করিম বলে, আমি অনেক কষ্ট করে মাছগুলো ধরেছি, তোমাকে কেন দিব? তখন ওই অবয়বটা বলে, আমি ভালো করে বলছি, মাছগুলো আমাকে দিয়ে যা। পরে করিম আর কিছু না বলে মাছগুলো ফেলে এক দৌড় দেয়। পরে রাতে কাউকে কিছু না বলে সে শুয়ে পড়ে। সকালে কথাগুলো মায়ের সাথে বলে, তারপর কিছু মনে না করে কথাগুলো ঝেড়ে ফেলে দেয়। দিনটা ভালোইভাবে কাটে। সন্ধ্যা হবে, করিম ভাবছে মাছ ধরতে যাবে কিনা। পরে মার কাছ থেকে ভাত খেয়ে প্রতিদিনের মতো আজও সে বেরিয়ে পড়ে। পরের দিন সকালে নদীর চর থেকে পা দুটো উপরের দিকে আর মাথাটা মাজা পর্যন্ত নিচের দিকে, মানে মাটির নিচে পাওয়া যায়। এই ঘটনার পর থেকে গ্রামে একটা অন্যরকম ভয় সৃষ্টি হয়। আমার নাম মিসবাউদ্দিন কামাল। আমার বাড়ি সিলেট জেলার বালাগঞ্জের একটি গ্রামে। আমি পেশায় একজন ইমাম। ঘটনাটি ঘটে যখন 1997 সালে আমি মাদ্রাসায় পড়তাম। আমার বয়স ছিল 12। মাদ্রাসাটি 5 তলা বিশিষ্ট একটি ভবন ছিল। তখনকার সময় মাদ্রাসায় ছাত্র সংখ্যা ছিল মাত্র 40 জন। ছাত্রাবাসের বোর্ডিং খুব বাজে খাবার দিত। প্রতিদিন রাতে 9টার দিকে আমরা ঘুমিয়ে যেতাম, হুজুরও ঘুমিয়ে যেতেন। রাত 12টার দিকে ঘুম থেকে জেগে আমরা 5 বন্ধু মিলে লুকিয়ে 3 তলার রান্নাঘরটিতে গিয়ে মাছ ভাজা করে খেতাম। এভাবেই চলতে থাকে। একদিন রাত 12টার দিকে আমি ঘুম থেকে উঠে আমার বন্ধুদের ডাকি। তখন তারা বলে, তুই যা, আমরা আসছি। তখন আমি একাই 3 তলা রান্নাঘরে যাই। যাওয়ার পর দেখি রান্না করার জন্য কোনো কাঠ নেই। কাঠ সংগ্রহ করার জন্য আমি 4 তলায় যাই। আমাদের হুজুর রাতে প্রায় 4 তলায় উঠতেন, কারণ তার ধূমপান করার অভ্যাস ছিল। আমি কাঠ সংগ্রহ করে নিচে আসি রান্নার জন্য। যখন আগুন জ্বালাতে যাই তখনই ইলেকট্রিসিটি চলে যায়। ম্যাচের কাঠি নিয়ে যখন আমি আগুন ধরাতে যাব, খেয়াল করলাম বারবার কাঠিটি নিভে যাচ্ছে। আমি তখনও ভয় পাইনি। অন্ধকারে আমি খেয়াল করলাম একটা বিড়াল খুব ভয়ঙ্করভাবে আওয়াজ করে ডাকছে। আমি মনে সাহস রেখে আরেকটি ম্যাচ পেয়ে মোমবাতি জ্বালালাম। তখন
তখন বেড়ালটি অদ্ভুতভাবে চিৎকার করা শুরু করলো। এবার শুনতে পেলাম একটা পায়ের আওয়াজ। লক্ষ্য করলাম আমার দিকে আসছে আওয়াজটা। তখন আমি ভাবলাম হুজুর হয়তো আমার অবস্থান টের পেয়ে আমাকে খুঁজতে এসেছেন। আমি কোনো কিছু না ভেবেই দৌড়ে 4 তলায় যাই। তখন আমি খেয়াল করি হুজুরও 4 তলায় উঠেছেন। এই জন্য তখন আমি ছাদের ওপর উঠে যাই, যত যাই হোক হুজুর যেন আমাকে দেখতে না পান। তাই আমি পানির ট্যাঙ্কির পাশে গিয়ে লুকাই। এরপর আমি যা দেখতে পেলাম তা ছিল অবিশ্বাস্য। চাঁদের আবছা আলোয় আমি দেখতে পেলাম পানির ট্যাঙ্কের ওপর হুজুর বসে আছেন আর আমার দিকে তাকিয়ে খুব বিকট শব্দ করে হাসছেন। আমি ভয়ে শিউরে উঠি। মনে হচ্ছিল যে আমার সাথে হয়তো প্যারানর্মাল কিছু ঘটতে যাচ্ছে। আমি ছাদ থেকে নামার জন্য প্রাণপণে দৌড়াতে চেষ্টা করি, কিন্তু দরজাটা আপনা আপনি লেগে যায়। তখন ওই অবয়বটা আমাকে বলে, আজ তুই পালাবি কই? এই বলে আমাকে হাত দিয়ে আঘাত করতে থাকে। আমি চিৎকার দিতে গিয়ে দেখি মুখ দিয়ে কিছুই বের হচ্ছে না। আমার পুরো শরীর অবশ হয়ে যায় এবং সেখানে সেন্সলেস হয়ে যায়। যখন ফজরের আজান দেয়, আমার ফ্রেন্ডরা নামাজের জন্য উঠে আমাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। কেউ বলে আমি হয়তো ওয়াশরুমে যাওয়ার জন্য আগে উঠে গেছি, কিন্তু তাদের মধ্যে একজন ওয়াশরুমে আমাকে না পেয়ে ছাদে খুঁজতে গেলে গিয়ে দেখে আমি পানি ট্যাঙ্কির পাশে সেন্সলেস হয়ে পড়ে আছি। সেখান থেকে তারা আমাকে নিয়ে গিয়ে সেন্স ফেরায়। আমি তাদের রাতের ঘটনা খুলে বলি। তখন তারা আমাকে যা জানালো তা শুনে আমি আরও অবাক হয়ে যাই। হুজুর নাকি ওই দিন মাদ্রাসাতেই ছিলেন না। আমি সুস্থ হয়ে ওখান থেকে চলে আসি আর ফিরে যাইনি। তবে সেদিন রাতে যা ঘটেছিল তার ব্যাখ্যা আমার কাছে নেই। মনে হলে এখনো আমি ভয়ে কাতর হয়ে পড়ি। ঘটনাটি ঘটে আমি সহ আরও 3 জনের সাথে। শুরু করার আগে আমার গ্রামের একটু বিবরণ দিয়ে নেওয়া ভালো। ঘটনাটি ঘটে বাঘেরঘাট জেলার কচুয়া থানার এক গ্রামে। বিশেষ কারণে গ্রাম বা ইউনিয়নের নামটি বলছি না। আমাদের গ্রামটা একটু লম্বা টাইপের। গ্রামের মাঝখান দিয়ে বড় রাস্তা বয়ে গেছে। রাস্তার এক পাশে ঘন বন আর অন্য পাশে ঘের, যেখানে চিংড়ি মাছের চাষ করা হয়। গ্রামের শেষে অন্ধকার এবং বড় আকৃতির একটা বাগান রয়েছে। যদি আকৃতির কথা বিবেচনা করা হয় তবে এর আয়তন আসবে প্রায় 10 থেকে 11 একর। আর যদি অন্ধকারের কথা বলা হয় তাহলে মনে হবে রোদ এই বাগান থেকে বিলুপ্ত হয়ে গেছে। ফাল্গুন বা চৈত্র মাসেও এখানে রোদ দেখতে পাওয়া যায় না। বাগানের শুরুতেই খালের সাথে সংযুক্ত একটা ঘাট ছিল এবং ঘাটের পাশেই ছিল একটা শ্মশান ঘাট। ঘটনাটি ঘটে 2012 সালে। আমাদের এসএসসি এক্সাম শেষ। একটু রাত করিয়ে বাসায় যাওয়া হয়। এলাকায় আমরা 4 জন একসাথেই থাকতাম। 4 জন বলতে আমি, আমার এক বন্ধু মহিদুল, চাচাতো ভাই মুকুল এবং ভাইপো ফরহাদ। রাতে আমরা নিয়মিত একটা কাজ করতাম। কারো গাছের ডাব অথবা কারো গাছের লেবু খেতাম। সেদিন চিন্তা করলাম যে আজকে অন্য কিছু করি, প্রতিদিন তো একই জিনিস করছি। খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম কি করা যায়। যেতে চাইলাম সেই বাগানে। ওই বাগানের শুরুতে শ্মশান ঘাটের পাশে একটা বেল গাছ, দেশি বেল গাছ। আমরা জানতাম যে ওই বাগানে একটু সমস্যা আছে, কিন্তু আমরা সেই মুহূর্তে এত কিছু ভাবিনি, কারণ ওই এলাকায় এমন কোনো বাগান নেই যে বাগানে আমরা যাইনি, এবং সেটা রাতেই। যাই হোক, আমরা সেখানে 4 জন মিলে চলে গেলাম। সময়টা সঠিক মনে নেই, তবে 1:05 বা 1:10 হবে। আমাদের প্ল্যান ছিল যে একজন রাস্তায় থাকবে, বাকি সবাই ভেতরে যাবে। আমাদের ভিতর মুকুল ছিল একটু মোটা, প্রায় 85 কেজি ওজন। ওকে আমরা রাস্তায় রেখে যাই। আমি, ফরহাদ ও মহিদুল বাগানের ভেতরে যাই এবং যথারীতি গাছে উঠি আর বেল পারি। ঘটনাটি ঘটে আমরা যখন গাছ থেকে নামি ঠিক তখনই। আমি আর মহিদুল গাছ থেকে আগেই নামি। একটু বলে রাখি, বেল গাছের পাশেই ছিল একটা চালতা গাছ। ফরহাদ যখন নামে তখন সে ওই চালতা গাছ দিয়েই নামতে চায়। সে ওই চালতা গাছের একটা ডাল ধরে ঝুলে নামতে চায়। ঠিক তখনই ঘটে অবিশ্বাস্য ঘটনা। আমরা দেখতে পেলাম ফরহাদের ঠিক নাক ঘেঁষে ঝুলে আছে একটা লাশ। একটু ভালো করে দেখে বুঝলাম
লাশটা ছিল একটা মেয়ে বা মহিলার। খুব একটা বোঝা যাচ্ছিল না যে লাশটা কাপড় নাকি কোনো রশিতে ঝুলছিল। লাশটির জিভটা প্রায় 5 থেকে 6 আঙুল লম্বা বের হয়েছিল। নাক এবং জিভ থেকে ফোঁটায় ফোঁটায় রক্ত পড়ছিল। লাশটা দেখে মনে হচ্ছিল সেটি একটু পুরনো। হাতের নখগুলো খসে পড়েছে। দেখে বোঝা যাচ্ছিল যে গায়ের চামড়াটা নরম হয়ে গেছে। মাথা বড়, কালো পিঁপড়া তার চোখের পাতা ও ঠোঁট ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। চারিদিকে পচা ও দুর্গন্ধ। মনে হচ্ছিল আমরা কোনো চোরাবালির মধ্যে পড়েছি। আমার মনে হচ্ছিল আমার গায়ে কোনো ওজনই নেই। আমাদের শরীর পুরোটাই অসাড় হয়েছিল। মনে হচ্ছিল এই সব কিছুই যেন প্রদর্শন করা হচ্ছে। কেউ যেন আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তার সাথে কি ঘটেছিল ওই রাতে। আমরা যেন নীরব দর্শকের ভূমিকা পালন করছি। ঠিক তখনই দেখলাম ফরহাদ নিচে পড়ে আছে। ফরহাদের কোনো সেন্স ছিল না। আমরা তখনও বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে আমাদের সাথে। আমরা কোনো কিছু না ভেবে, শব্দ না করে ওকে নিয়ে কোনো মতে বাগান থেকে বের হই। আমরা কাউকে ডাকতেও পারছিলাম না। আমরা 7-5 না ভেবেই বাগান থেকে বের হই। অনেক কষ্টে ওকে নিয়ে রাস্তায় আসলাম। 5 থেকে 10 মিনিট পর ফরহাদ সুস্থ হয়, কিন্তু সর্বোচ্চ 2 মিনিট ও ভালো থাকে, তারপর আবার অজ্ঞান হয়ে যায়। ওই রাতে আমরা কেউ আর বাড়ি যাইনি। সবাই মহিদুলের বাসায় থাকি। সকাল হওয়ার সাথে সাথে আমরা সবাই চলে যাই। পরের দিন আমরা কেউ কারোর সাথে দেখা করিনি, কিন্তু রাত 9টা বা 9:20 শুনতে পাই ফরহাদ খুব অসুস্থ। ওকে হাসপাতালে নেওয়া হয়। আমরা অনেক চিন্তিত হয়ে পড়ি। 8 দিন পর ফরহাদ সুস্থ হয়। আমরা ওই কয়েক রাতে আর বের হইনি। এলাকার এক দাদার কাছে বিষয়টি জিজ্ঞেস করলাম। তিনি এখন আর বেঁচে নেই। তিনি ঘটনাটি আমাদের বিস্তারিত বললেন। আমাদের জানালেন যে ওই মহিলাটির নাম ছিল আশা। ওনার স্বামী নাকি নেশা করতেন এবং ওই নেশার পরিমাণটা ছিল প্রচুর। সে প্রায় তার স্ত্রীকে মারধর করতেন। সে ওই দিন নেশা করে বাড়ি ফেরেন। তার স্ত্রী কিছু বলতেই তাকে প্রচুর মারধর করেন এবং তার গায়ে নাকি গরম ভাত ঢেলে দেন। এরপর সেই মহিলা রাতে বাড়ি থেকে বের হন। দাদার সময়টা ঠিক মনে নেই, তবে ওনার কথা মতো সময়টা 11টা থেকে 11:30 হবে। পরের দিন ওই মহিলাকে অনেক খোঁজ করা হয়, কিন্তু পাওয়া যায় না। সবাই ভাবতে শুরু করে যে আশা বেঁচে আছে বা কোথাও লুকিয়ে আছে। প্রতিবেশীরাও ভুলতে শুরু করলো আশার কথা। তারা ধরে নিয়েছিল যে আশা মনে হয় তার কোনো আত্মীয়ের বাসায় আত্মগোপন করেছে এবং 2-1 দিনে ফিরে আসবে। 2-3 দিন পর পাশের গ্রামের এক জেলে খাল থেকে মাছ ধরে ওই ঘাট দিয়ে উঠে আসার পথে লাশটা দেখেন। লাশটা নাকি 8 দিন পরে পাওয়া যায়। আর অবাক করা বিষয় ছিল যে ফরহাদও 8 দিনই অসুস্থ থাকে। শেষে দাদা আমাদের বলেন এটা তো অনেক আগের ঘটনা, প্রায় 2002 বা 2003 সালে হয়েছে। তিনি আরও বলেন ওই ঘটনার পর থেকে খালের ওই ঘাটটা আর ব্যবহার করা হয় না। এখনও বাগানটা একই রূপেই আছে। এখনও দেখলে বোঝা যায় যে একটা বাগান কতটা অন্ধকার আর ভয়ানক হতে পারে। এই ছিল আমার ঘটনা। আমার বয়স যখন 6, তখন আমার মা মারা যায়। একদিন স্কুল থেকে ফিরে দেখলাম মাকে বাসার মেঝেতে সাদা কাপড় গায়ে জড়িয়ে শুয়ে রেখেছে। সবাই কান্না করছে। আমি ঠিক বুঝতে পারছিলাম না ঠিক কি চলছে এখানে। সেদিন রাতে আমাদের পরিবারের সবাই মায়ের লাশ নিয়ে আমরা গ্রামে রওনা হই। কোনো এক অজানা ভয়ে আমি মায়ের লাশের পাশে যেতে চাচ্ছিলাম না। ওইটুকু বয়সে মারা যাওয়া কি, এ ব্যাপারটা বোধগম্য ছিল না। গ্রামে যাওয়ার পর দিন মাকে দাফন করা হলো এবং তার 3 দিন পর আমরা আমাদের বাড়ি নারায়ণগঞ্জে ফিরে এলাম। ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছিল। রাতে বাসায় কারেন্ট ছিল না।
তাই জলদি খেয়ে দিয়ে শুয়ে পড়লাম সবাই। আমি, আমার নানু আর আমার ছোট 3 বছরের বোন একসাথে শুয়েছিলাম সেদিন রাতে। সম্পূর্ণ বাড়ি জুড়ে কেমন একটা অজানা ভয়। কতটা রাত হয়েছিল তখন জানি না, হঠাৎ দেখলাম ঘরের দরজা খোলা, বাহিরে প্রচুর সাদা ধোঁয়া এবং একজন মানুষ এগিয়ে আসছে আমার দিকে। সামনে আসতেই বুঝতে পারলাম উনি আমার মা, যাকে 3 দিন আগে কবরে রেখে এসেছি। মাকে দেখে আমি যতটা খুশি হয়েছিলাম তার চেয়ে বেশি ভয় পেয়েছিলাম। মা মুখ খুলে আমাকে কিছু একটা বলতে চেয়েছিলেন, কিন্তু আমি তার আগেই ভয়ে বিকট এক চিৎকার করে অজ্ঞান হয়ে পড়েছিলাম। ঠিক সেই থেকে আজ 23 বছর বয়স পর্যন্ত আমি আমার মাকে একবারের জন্য স্বপ্নের ঘোরেও দেখিনি। আমার পরিবারের সবাই অনেকবার দেখেছে, কিন্তু আমি দেখিনি। আমার মায়ের সাথে একটা বদ অথবা খারাপ জিন ছিল। মা মারা যাওয়ার পর সেই জিন আমার উপর ভর করে। মা মারা যাওয়ার পর থেকে আমি কেমন যেন হয়ে গিয়েছিলাম। অন্ধকারে বসে খেলা করতে ভালো লাগতো, একা একাই কথা বলতাম, এমন সব অদ্ভুত কাণ্ড কারখানা করতাম। বাবা অনেকবার ডাক্তার দেখিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। নানা নানু আগের যুগের মানুষ, তারা বুঝতে পেরে কবিরাজ দেখিয়েছিল, কিন্তু একটা অদ্ভুত শক্তি বারবার আমার শরীর থেকে তাবিজ উধাও করে দিত। হিসাব করলে দেখা যাবে কয়েকশো তাবিজ আমার শরীর থেকে উধাও হয়েছে। এভাবেই চলতে থাকলো এবং আমার উন্মাদনা বেড়েই যেতে থাকলো। পরিস্থিতি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে কেউ একটু গালমন্দ করলেও তাকে কিছু না বলে নিজের শরীরে ক্ষতি করে বসতাম। কষ্ট পেলে নিজেকে শেষ করে দেওয়ার উপায় খুঁজতাম। জিনিসপত্র ভাঙচুর তো আছেই। এভাবে চলতে চলতে একসময় যখন ইন্টারমিডিয়েট প্রথম বর্ষ শেষ করলাম, একদিন কোনো এক ঝামেলার কারণে প্রচুর কষ্ট পেয়েছিলাম। সেই দিনই দুনিয়া ছেড়ে চলে যাব ভেবে পুরো 67টি ঘুমের ওষুধ খেয়েছি। ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলাম। 4 দিন অজ্ঞান ছিলাম হাসপাতালে, কিন্তু আমার বাম পা অকেজো হয়ে গিয়েছিল। তারপর আবার শুরু হলো কবিরাজ চিকিৎসা। একজন কবিরাজকে বাসায় নিয়ে আসা হলো। উনি আমার হাতে এক চিমটি মাটি দিয়ে মুঠো করে বসে চোখ বন্ধ করে বসতে বললেন, এবং প্রায় 1 থেকে 2 মিনিট পর আমি আমার মধ্যেই ছিলাম না। এরপরের ঘটনা আমি বাসার অন্যদের কাছ থেকে শুনেছি। ঘটনাটা ছিল এমন: কবিরাজ আমার হাতে মাটি দেওয়ার পর আমি কিছুক্ষণ চুপ ছিলাম। এরপর নিজে নিজে হাসতে শুরু করলাম। কিছুক্ষণ হাসার পর নাকি হঠাৎ কান্না শুরু করে দিয়েছিলাম। এরপর নিজেই বলে উঠলাম, আমাকে এখানে কেন ডেকে এনেছিস? কবিরাজ বলল, তুই কে? কেন ওর কাছে এসেছিস? উত্তরে আমার ভেতরে থাকা অন্য কেউ জবাব দিল, আমি ওর মায়ের সাথে ছিলাম, ওর মাকে নিয়েছি, ওকেও নিব। ওর থেকে কেউ আমাকে আলাদা করতে পারবে না, আমি ওর রক্তে মিশে গেছি। এটুক বলি হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়েছিলাম আমি। এরপর আমি জ্ঞান ফিরে পেলাম এবং কবিরাজ আমাকে গরম পানি দিয়ে গোসল করালেন, গায়ে চাদর দিয়ে। বাকি সবাই পরে আমাকে বলেছিল চাদরের উপর নাকি যখন পানি দিচ্ছিল তখন আগুন জ্বলে উঠেছিল। এরপর আমাকে একটা তাবিজ দেওয়া হয়েছিল, কিন্তু মাসখানেকের মধ্যে সেটাও গায়েব হয়ে গিয়েছিল। ওই জিনিসটা আমার থেকে দূরে চলে গিয়েছিল, কিন্তু তার আক্রমণ কমেনি কখনোই, যা এখনও বয়ে বেড়াচ্ছি। বাংলাদেশ থেকে এখন এত দূরে আছি, তবুও নিস্তার নেই। কতদিন বয়ে বেড়াতে হবে জানি না, এভাবেই বেঁচে আছি। হয়তো মায়ের মতো একদিন আমাকেও নিয়ে যাবে। সবাই আমার জন্য দোয়া করবেন।